আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। সরকার পতনের আন্দোলনে নামার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। জনসভায় যোগ দিতে জামালপুরের পথে খালেদা জিয়া। জয়পুরহাটে শীত কেটে ব্র্যাক ব্যাংকে চুরি, খোয়া গেছে প্রায় 2 কোটি টাকা। 68 কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ, আটক 5। মগবাজারের ট্রিপল মার্ডারে জড়িত 4 জন গ্রেপ্তার। মিরপুরে নিজ বাসায় হাসপাতাল কর্মকর্তার রহস্যজনক মৃত্যু। সবুজবাগে ছুরিকাঘাতে 1 জন নিহত। এবং নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মা আয়েশা ফয়েজের ইন্তেকাল। জানাজা শেষে মরদেহ নেওয়া হবে নেত্রকোনায়, কাল দাফন। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে রাজধানীর 17টি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় অবৈধ বসতবাড়ি, নানা অজুহাতে চলছে দখলবাজি। এবার বিস্তারিত। মধ্যবর্তী নির্বাচন এবং বিএনপির সাথে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ সম্মেলনে জামায়াতের সাথে আঁতাতের অভিযোগও উড়িয়ে দেন প্রধানমন্ত্রী। এদিকে আজ সাধারণ পরিষদের 69তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো জানাচ্ছেন মিঠুন মুস্তাফিজ। নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রতি বছরই সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাব দেন বিভিন্ন প্রশ্নের। সেখানকার স্থানীয় সময় শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে বলেন, রাজনীতিতে কেউ ভুল সিদ্ধান্ত নিলে খেসারত তাকেই দিতে হয়। মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। বিরোধী দল কে? বিরোধী দল পার্লামেন্টারি সিস্টেমে বিরোধী দল বলতে কি বোঝায়? ডেফিনেশনটা কি? কেউ যদি ইলেকশন না করে এটা তো তার সিদ্ধান্তের ব্যাপার, আমার না। রাজনীতিতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয় তার খেসারত তাদেরকেই দিতে হয়। কিসের মধ্যবর্তী নির্বাচন? কেন এমন কি সমস্যাটা হচ্ছে? মধ্যবর্তী নির্বাচন হবে কার জন্য? অবৈধ ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের দলকে ক্ষমতা আনার জন্য। সর্বোচ্চ আদালতের রায়ে 71-এর মানবতা বিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমে আমৃত্যু কারাদণ্ড হওয়ার পর সরকারি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাতের গুঞ্জনও উড়িয়ে দেন শেখ হাসিনা। টেলিভিশনের টক শোতে 10ম জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কটাক্ষকারীদেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আনকনস্টিটিউশনাল কেউ যদি ক্ষমতায় আসে তখন ওনাদের আবার গুরুত্ব বাড়ে। একখানা পতাকা পেতে পারেন বা একটা চেয়ার পেতে পারেন। সম্প্রতি এক জনসভায় বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রীকে পাসপোর্ট ভিসা তৈরি রাখার হুমকি দেওয়ার প্রেক্ষিতে উল্টো খালেদা জিয়ার ঠিকানা নিয়ে এই প্রশ্ন তোলেন তিনি। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, কাজে তারা কিন্তু তা প্রমাণ করতে পারেনি। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা বলেন, নিষ্ঠা ও পেশাদারিত্বের কারণে শান্তিরক্ষায় বাংলাদেশ এখন ব্র্যান্ড। পরীক্ষিত ও আস্থাভাজন শান্তিরক্ষাকারী দেশ হিসেবে সংকটাপন্ন দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ। কিছুক্ষণের মধ্যে জামালপুরের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে শুক্রবার তিনি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়ে টাঙ্গাইলের যমুনা রিসোর্টে রাত্রি যাপন করেন। এদিকে সমাবেশ স্থলে সকাল থেকেই সমবেত হতে শুরু করেন বিএনপি সহ 20 দলীয় জোটের নেতাকর্মীরা। সমাবেশে বক্তৃতায় স্থানীয় বিএনপি নেতারা বলেন, ঈদের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতনের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিকেল 4টায় সমাবেশে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক অঙ্গনে হঠাৎ চমক সৃষ্টি করা নতুন জোট এনডিএফ এর কোন শরিকের কার্যালয় এবং কার্যক্রম নেই খোদ রাজধানীতেই। জোটের 10টি দলের মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে মাত্র 4টির। 2টি দলের অফিস থাকলেও বিভক্তির কারণে সে অফিস নিয়েও রয়েছে দ্বন্দ্ব। এই অবস্থানে থেকেও আগামী 10 নভেম্বর রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করার পরিকল্পনা করছে নতুন জোটটি। আরো জানাচ্ছেন গোলাম মোর্শেদ। 5 জানুয়ারি নির্বাচনের পর থেকেই জোটের রাজনীতিতে শুরু হয় নানা সমীকরণ। বিএনপি নেতৃত্বাধীন 20 দলের জোট থেকে বেরিয়ে 5টি দলের খণ্ডিত অংশ আর নাম সর্বস্ব আরো 5টি দলের নতুন জোট এনডিএফ ইতিমধ্যেই আগামী সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এই জোটের অনেক শরিক দলেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি
খোদ রাজধানীতে। এই জোট নির্বাচনী জোট। জোটের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর নিজের দলেরই নেই স্থায়ী কার্যালয়। পুরানা পল্টন লাইনের এ ভবনের তৃতীয় তলার ছোট 3 কামরা ভাড়া নেওয়া হলেও নেই কোনো সাইনবোর্ড বা কর্মী। তবে নিজেদের ছোট ভাবতে নারাজ নীলু। বেগম খালেদা জিয়ার জোট আর শেখ হাসিনার জোট, এতে নাম সর্বস্ব দলের সংখ্যাই বেশি। আমার দলেও, আমার ফ্রন্টেও নাম সর্বস্ব দল আছে। ফ্রন্ট এবং যার আনুমানিক যার মূল্য লেখা আছে 14,77,676 আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। মগবাজারে 3 খুনের ঘটনার মূল হোতা কালাবাবুর ঘনিষ্ঠ সহযোগী কামাল সহ 4 জনকে আটক করেছে র্যাব। গত রাতে মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য একত্রিত হচ্ছিল আটককৃতরা। এদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাজধানীর মিরপুরে নিজ বাসায় সাইফুল ইসলাম নামে ইসলামিয়া চক্ষু হাসপাতালের এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্ত্রী বলছেন সাইফুল আত্মহত্যা করেছে, তবে নিহতের স্বজনরা দাবি করেছেন সাইফুলকে খুন করা হয়েছে। এদিকে রাজধানীর সবুজবাগের মাদারটেকে স্বামী স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে মারা গেছেন জায়েদ নামে এক প্রতিবেশী। মোসাদ্দেক মুন্নার রিপোর্ট। শুক্রবার সন্ধ্যায় রাজধানী মিরপুরে নিজ বাসার শোবার ঘর থেকে ইসলামিয়া চক্ষু হাসপাতালের বায়োকেমিস্ট সাইফুল ইসলাম বুলবুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী স্বপ্না ও বাসার গৃহশিক্ষক হিরণের দাবি, কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল স্বপ্নার হাত পা বেঁধে তাকে ঘরের ভেতর ফেলে রাখে, আর কিছুক্ষণ পরেই সে সিলিং ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। স্বপ্নার চিৎকার শুনে বাসায় থাকা গৃহশিক্ষক হিরণ দরজা ভেঙে স্বপ্নাকে ঘর থেকে বের করে আনেন। একদম একই রুমের মধ্যে একই খাটের সাথে স্ত্রীকে হাত পা বেঁধে মুখ বেঁধে তারপরে নিজে স্ত্রীর সামনেই আত্মহত্যা করেছে। এটা স্ত্রীর বক্তব্য প্লাস যারা বাসায় ছিল সবার বক্তব্য। স্বজনদের দাবি, সাইফুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনা ধামাচাপা দিতেই আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। আগেই বলতাছে সে মারা গেছে, কিভাবে তারা বললো মারা গেছে? তারা নামে হাসপাতালে তো কেস কামারি তো পরে ভাই পরিকল্পিতভাবে তাকে মৃত্যু মেরে ফেলাইছে। তোকে এবং তার বোন জামাই এরা জড়িত, আমার এটা সন্দেহ হয়। এই ঘটনায় মিরপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই জানা যাবে সাইফুলের মৃত্যুর কারণ। এদিকে রাজধানীর সবুজবাগের মাদারটেকের একটি বাসায় স্বামী স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে মারা গেছে জায়েদ নামের এক প্রতিবেশী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী সেলিমকে খুঁজছে পুলিশ। তার স্ত্রী কাজলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোসাদ্দেক মুন্না, বৈশাখী নিউজ, ঢাকা। রাজধানীর গোপীবাগে কথিত ইমাম মেহেদি ফারুক সহ 6 খুনের ঘটনায় জেএমবি জড়িত বলে প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগে তাকে মুশরিক উল্লেখ করে জেএমবি জঙ্গিরা তাদের কথিত বিচারের রায় পড়ে শোনায়। বিস্তারিত দীপু সারোয়ার রিপোর্টে। অবশেষে রাজধানীর গোপীবাগে কথিত ইমাম মেহেদি, লুৎফর রহমান ফারুক সহ চাঞ্চল্যকর 6 খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ জেএমবি যে জড়িত তা নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। ঘটনার 9 মাস পর 24 সেপ্টেম্বর জিয়াউল ইসলাম, আল আমিন, আজমির ও গোলাম সারওয়ার নামে জেএমবির 4 সদস্যকে 4 দিন করে রিমান্ডে নেওয়া হয়। ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জেএমবির 3 সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আগে থেকেই আটক ছিল তারা। এই 6 মার্ডারের 2-3 মাস পরে এরা ধরা পড়েছিল। ওই যে মামলায় ধরা পড়েছিল ওই মামলা আমাদের কাছে ছিল না, ত্রিশালের ঘটনায় মূলত। তখন আইওর সহায়তায় যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি তাতে আমরা কিছু তথ্য পেয়েছিলাম। সেই তথ্যগুলো এতদিনে আমরা মিলিয়ে দেখেছি। সাম্প্রতিক জেএমবি যারা গ্রেপ্তার হয়েছে এদেরকে জিজ্ঞাসাবাদ থেকে আমাদের কাছে দৃঢ়ভাবে বিশ্বাস যে ওই হত্যাকাণ্ডের সাথে তারা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে জড়িত। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, ধর্মীয় ও মতাদর্শগত বিরোধেই 6 খুন সংঘটিত হয়। জেএমবির কথিত বিচার ও সাজার ধরন সম্পর্কেও জানান তিনি। কথিত পীর লুৎফর রহমানের পিছন থেকে তাকে জবাই করা হয়েছিল কথিত বিচারে, তাদেরকে পিছন থেকে, আর যারা অপেক্ষাকৃত কম অপরাধী তাদের সামনের থেকে কতল করাটাই তাদের ইমানি দায়িত্ব বলে তারা মনে করে। গত বছরের 21 ডিসেম্বর রাতে গোপীবাগের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন করা হয় কথিত ইমাম মেহেদি সহ 6 জনকে। নিহত অন্যদের মধ্যে ছিল তার 4 ছেলেও। অন্যজন বাড়ির কেয়ারটেকার। দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা।
নারায়ণগঞ্জে 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুরে পুলিশ বক্সে আইপি ক্যামেরা উদ্বোধনের সময় তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য AKM সেলিম ওসমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ নুরুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া, পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। এ সময় আইজিপি জানান, আইপি ক্যামেরার মাধ্যমে পুলিশ সদর দপ্তর থেকে দেশের মহাসড়কগুলোর উপর নজরদারি করা হবে। চলে গেলেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মা রত্নগর্ভা আয়েশা ফয়েজ। সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 84 বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বাদ জোহর পল্লবীতে ছোট ছেলে আহসান হাবিবের বাসার পাশের মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়। কাল নেত্রকোনার মোহনগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আরো জানাচ্ছেন তৃষা ভক্ত। অনিশ্চয়তা আর প্রতিকূলতাকে সঙ্গী করেই জীবন কেটেছে আয়েশা ফয়েজের। ৭১-এ মুক্তিযুদ্ধে শহীদ হন স্বামী পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান। এরপর 6 সন্তানকে নিয়ে সংগ্রামেই কেটেছে জীবনের বাকিটা সময়। তবে প্রতিকূল পরিস্থিতির কাছে হার মানেননি তিনি। আত্মপ্রত্যয়ে এই মহিয়সী সকল সুখ বিসর্জন দিয়েছেন সন্তানদের কল্যাণে। সংগ্রামী জীবনে তাই ভারী হয়েছে সাফল্যের পাল্লা, পেয়েছেন রত্নগর্ভার স্বীকৃতি। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, শিক্ষাবিদ, লেখক জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবিবের মা তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন আয়েশা ফয়েজ। অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মেইনলি তার বয়স অনেক হয়েছে, 84 বছর বয়স। তার কিডনি ফেলিওর ছিল, তার হার্টের প্রবলেম ছিল, তার সব অর্গানই ফেল করতেছিল আর কি। তো এবার উনি প্রায় 2 সপ্তাহের বেশি সময় ইয়েতে ছিলেন, সিসিইউতে ছিলেন, কিন্তু সুস্থ হতে পারেন নাই আর কি। সে খুবই অনেস্ট ছিল, সারা জীবন সে খুবই কষ্ট করছে সবার জন্য। সে খুবই দানশীল ছিলেন আমার মা। সকাল 8:45-টার দিকে মিরপুরের পল্লবীতে নেওয়া হয় আয়েশা ফয়েজের মরদেহ। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন সুহৃদরা। বাদ জোহর সেখানে প্রথম নামাজে জানাজা হয়। কাল নেত্রকোনার মোহনগঞ্জে মায়ের কবরের পাশে দাফন করা হবে এই মহিয়সী নারীকে। তৃষা ভক্ত, বৈশাখী নিউজ, ঢাকা। এবার রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বিশেষ আয়োজন, দখলের কবলে প্রাইমারি স্কুল। রাজধানীর 17টি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে বসতবাড়ি। দাতার উত্তরাধিকারী এবং বিভিন্ন অজুহাতে দখল করে নেওয়া হচ্ছে শিক্ষায়তনের প্রাঙ্গণ। বেদখল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বিউটি সামাদ্দারের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। উপরে ঝোলানো সাইনবোর্ড ছাড়া কিছুতেই বোঝার উপায় নেই এটি ঢাকা মহানগরীর ৪৪ বছরের পুরনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ দোতলা ভবনের ছোট ছোট 3টি কক্ষে কয়েকটি বেঞ্চ আর দেয়ালে ঝোলানো শিক্ষা সংক্রান্ত কিছু পোস্টার ছাড়া কিছুই নেই বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে। ভবনটিতে ঢোকার একটি মাত্র পথও শ্রেণীকক্ষের ভিতর দিয়েই। তারা যায় আসা করে, কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। টয়লেটের সমস্যা, বাসে যে করতে হয়, হোটেলে যে পানি খেতে হয়। শিক্ষার পরিবেশ বলতে যা বোঝায়, স্কুলটিতে তার কিছুই নেই বলে অভিযোগ এই শিক্ষকের। প্রাথমিক শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য, যে বাস্তবায়নের প্রতিবন্ধকতাই বলা চলে এই স্কুলটা আর কি। জগদীশ চন্দ্র দাস 1970 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। 1973 সালে সরকারিকরণ করা হয় এটি। কিন্তু এখন স্কুলটির বিভিন্ন কক্ষে বাস করছে প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যরা। বিদ্যালয়ের জায়গায় বসবাস কেন, এমন প্রশ্নের জবাবে বাসিন্দাদের পরামর্শ স্কুলটি অন্যত্র সরিয়ে নেয়ার। জগদীশ চন্দ্র দাসের যে নাম আছে সে নাম উঠে দেব, অন্য কোনো নাম দেব, অন্য কোনো দাতার নাম দেব, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের জায়গাটা খালি করে দিলেই চলবে। সরকারি সূত্র জানাচ্ছে, মোহাম্মদপুরের শাহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30% জমি দখল করে রেখেছে উর্দুভাষী স্থানীয়রা। পুরনো ঢাকার নারিন্দার শিশু রক্ষা সমিতির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 16% জমি স্থানীয় পঞ্চায়েত কমিটি দখল করে রেখেছে দীর্ঘদিন। পর্চা রিসেন্টলি বের করেছি 2.136%, বেশিরভাগই দখল হওয়া।
জবাবদিহিমূলক গণতন্ত্র না থাকায় দখলের ঘটনা ঘটছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম খান। যার এলাকায় আজকে স্কুলটা দখল হয়ে যাচ্ছে তাকে জবাব দিতে হবে স্থানীয় জনগণের কাছে, কিন্তু সেই এমপিকে এখন হয়তো জবাব দিতে হচ্ছে না। ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, স্কুলের জায়গা দখল ঠেকানো স্কুল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব। বেশ কয়েকটি বিদ্যালয়ে যারা অবৈধ স্থাপনা আছে তাদেরকে আমরা উচ্ছেদ করেছি এবং কয়েকটি বিদ্যালয়ের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম এটা প্রক্রিয়ার মধ্যে এখন পর্যন্ত আছে। স্থানীয়ভাবেও সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। বিউটি সমাদার, বৈশাখী নিউজ, ঢাকা। আবারও স্বাগত বৈশাখী সংবাদে। যাচ্ছে অন্যান্য খবরে, বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। প্রতিপাদ্য হল স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নের পর্যটন। সকালে রাজধানীতে এই উপলক্ষে যৌথভাবে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এছাড়া কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে আছে নানা আয়োজন। আহমেদ ফয়সালের রিপোর্ট। বিশ্বের সর্ববৃহৎ শিল্প হিসেবে স্বীকৃত পর্যটনের সফলতা ও উন্নয়ন অনেকাংশে নির্ভর করে শিল্পটির সাথে জনসংশ্লিষ্টতার উপর। তাই তো স্থানীয় জনগোষ্ঠীকে এই শিল্পের সাথে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার তাগিদ দিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশ্ব পর্যটন দিবসে আয়োজিত র্যালিতে বাউল গানের মাধ্যমে বঙ্গবন্ধু সাফারি পার্ক, কক্সবাজার, কুয়াকাটা, ইরানি সমুদ্র সৈকত ও হিমছড়ির মতো জায়গাগুলোর পরিচয় তুলে ধরা হয়। র্যালি শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেছেন, সব মানুষের মাঝে নিজস্ব পর্যটন শিল্পকে পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রাকৃতিক সৌন্দর্য, নিসর্গ সৌন্দর্য অবলোকনই নয়, একই সঙ্গে জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং আমাদের দেশের জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে পর্যটন শিল্প বড় ভূমিকা পালন করবে। এছাড়া বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের 4 দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘতম এই সমুদ্র সৈকতকে দখল আর দূষণ থেকে রক্ষা করার দাবি জানালেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। এটা রক্ষা করা আমাদেরই দায়িত্ব, এটা আমাদের বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে পারে। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারকে নিরাপদ পর্যটন জোন হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের দর্শনীয় স্থানগুলোকে বিশ্বের কাছেও সমানভাবে পরিচয় করা গেলে এ খাত থেকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আহমেদ ফয়সাল, বৈশাখী নিউজ, ঢাকা। আবারও আকাশে উঠছে ইউনাইটেড এয়ারওয়েজের উড়োজাহাজ। দুদিন বন্ধ থাকার পর সকাল থেকে সব ফ্লাইট চালু হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিকিট কাউন্টারে চলছে বিক্রি। উত্তরায় ইউনাইটেড কার্যালয়েও কর্মমুখর। অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ক্যাপ্টেন তাজবিরুল আহমেদ চৌধুরী জানান, ভুক্তভোগী যাত্রীদের সব রকম সহযোগিতা করা হবে। দুদিনে অন্তত 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। খেলার সংবাদ। প্রিয় প্রাঙ্গণ এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসে এখনো টার্গেট পূরণ হয়নি বাংলাদেশের। ইভেন্ট কমিয়েও জুটেছে মাত্র 1টি রৌপ্য পদক। তারপরও সন্তোষ জানিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা বলেছেন, তারা কাবাডি ও ছেলেদের ক্রিকেটে পদক জয়ের আশা করছেন। দক্ষিণ কোরিয়া থেকে আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। শুধু অংশগ্রহণ নয়, দল পাঠানো হবে পদকের জন্য। আর এই লক্ষ্যেই 21 ইভেন্ট থেকে 8টি ইভেন্ট ছাঁটাই করে এশিয়ান গেমসে পাঠানো হয়েছে 13টি দল। গেমসে বাকি 4টি ইভেন্ট, অথচ বাংলাদেশের অর্জন মাত্র 1টি পদক, তাও রূপা। ফুটবল, হকি, জিমন্যাস্টিক, আর্চারি, শুটিং, ফেন্সিং সব সম্ভাবনাময় ইভেন্টেরই মৃত্যু হয়েছে এই ইঞ্চনে। তারপরেও এশিয়ান গেমসের পারফরমেন্সে সন্তোষ জানিয়ে মহাসচিব বললেন, তাদের লক্ষ্য ছেলেদের ক্রিকেটে স্বর্ণপদক জয়। মেডেল তো 3টা আমরা আশা করেছি, হয়তো 4টা পেতে পারে, নাও পেতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কথা হলো যে আমরা একটা ভালো একটা অবস্থানে যে আছি সেটাই। এখন 48 জন 50টা দলের মধ্যে যদি আমাদের অবস্থান 7-8 হয়, তাহলে এর চেয়ে তো খুশির কথা কিছু হতে পারে না। যাতে করে একটা দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের মধ্যে আনা যায়। দলগুলোকে এখন থেকে সিলেক্ট করার সময় এসে গেছে, কাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সে ব্যাপারে আমরা নিশ্চয়ই আলাপ করব। এই অবস্থা উত্তরণে ফেডারেশনগুলোকে সহায়তার আশ্বাসও দেন মহাসচিব। বাকি ইভেন্টগুলোর মধ্যে ক্রিকেট আর কাবাডিতে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
1 অক্টোবর বাছাই পর্ব থেকে উঠে আসা দলের বিপক্ষে মাঠে নামবেন মাশরাফি সাকিবরা। আমি যেটা আরো বেশি জোর দিব, যদি খেলাধুলার সাথে সাথে সমস্ত ফেডারেশন গুলাকে আমি কর্মকর্তাদেরকে বলবো যে তারা যেন ফেডারেশন গুলাকে আরো স্ট্রং করেন, গেমসের দিকে খেয়াল দেন এবং মোটামুটি যাতে ট্যালেন্ট হান্ট করে প্লেয়ারদেরকে নিয়ে আসেন। প্রয়োজন বোধে আমরা আঞ্চলিক গেমস গুলোর অ্যারেঞ্জমেন্ট করবো। বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে ব্যাটিংটা আছে সেটা যদি তাদের আরেকটু মেলে ধরতে পারে, যদি বাংলাদেশের যে তাদের যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতা অনুযায়ী যদি ব্যাটিং করতে পারে, আর যেই ফিল্ডিং এবং যেই বোলিং বাংলাদেশের দেখলাম অতুলনীয়, মানে আনবিলিভেবল ফিল্ডিং এবং বোলিং। অন্যদিকে কাবাডিতে স্বর্ণপদক না পেলেও এই ইভেন্টে এশিয়ান গেমসের সর্বোচ্চ 5টি পদক আছে বাংলাদেশের। রোববার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ কাবাডি দল শুরু করবে তাদের লড়াই। মাঝারুল ইসলাম, বৈশাখী নিউজ, ইনচন, দক্ষিণ কোরিয়া। এশিয়ান গেমসের 7ম দিন শেষে নিজেদের শীর্ষস্থান আরো সুসংহত করেছে চীন। 91টি স্বর্ণসহ চীন মোট পদক জিতেছে 179টি। 31টি স্বর্ণসহ 104টি পদক নিয়ে আয়োজক দক্ষিণ কোরিয়া আছে চীনের পরেই, আর 30টি স্বর্ণসহ 107টি পদকে জাপানের অবস্থান তৃতীয়। 8টি স্বর্ণসহ 34টি পদকে চতুর্থ কাজাখস্তান, যেখানে 6টি স্বর্ণসহ 22টি পদক নিয়ে পঞ্চম উত্তর কোরিয়া। আর 7ম দিনে মেয়েদের ক্রিকেটে রৌপ্য পদক জয়ের মাধ্যমে তালিকায় নিজেদের নাম লিখিয়েছে বাংলাদেশ। পদক তালিকায় বাংলাদেশের অবস্থান 25তম। সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। সরকার পতনের আন্দোলনে নামার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। জনসভায় যোগ দিতে জামালপুরের পথে খালেদা জিয়া। জয়পুরহাটে শীত কেটে ব্র্যাক ব্যাংকে চুরি, খোয়া গেছে প্রায় 2 কোটি টাকা। 68 কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ, আটক 5। মগবাজারে ট্রিপল মার্ডারে জড়িত 4 জন গ্রেপ্তার। মিরপুরে নিজ বাসায় হাসপাতাল কর্মকর্তার রহস্যজনক মৃত্যু। সবুজবাগে ছুরিকাঘাতে একজন নিহত। এবং নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মা আয়েশা ফয়েজের ইন্তেকাল। জানাজা শেষে মরদেহ নেওয়া হবে নেত্রকোনা, কাল দাফন। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।